আচ্ছা, আমাকে ধরে নিয়ে এসছে, অনেক কিছু বললো বটে, কিন্তু আমি নজরুলের ব্যাপারে বিশেষজ্ঞ নই, বরং বিশেষ অজ্ঞ বলা যায়। একটু পড়াশুনো করেছি, যা হয় একটু পড়াশুনো করলে ওনার ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায়। তো মূলত নজরুলের সাহিত্য প্রতিভা নিয়ে তো সেটা নিয়ে আলোচনা করার আমার ধৃষ্টতা নেই, ওটা আমার সার্কিট নয়। সঙ্গীতজ্ঞ হিসেবে নজরুল ইসলাম, সেই ব্যাপারটা নিয়ে মানে আমি সব মিলিয়ে মিশিয়ে করব। একটু কথা বলবো, একটু বাজাবো, আবার মাফ করে দেবেন মাঝে মাঝে একটু গানও গাইতে পারি মুড এলে পরে, কারণ কতগুলো গান আছে যেগুলো না গাইলে পরে আবার বোঝানো যাবে না। তো মূলত কতগুলো তথ্য দিই যেগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকে জানেন না হয়তো, যে এটা 1934-এ কাজী নজরুল ইসলাম গ্রামাফোন কোম্পানিতে চিফ ট্রেনার হিসেবে জয়েন করেন উনি। তার আগে ওনার যে ফ্রেজটা ছিল সেটা খুব বর্ণময় ওনার লাইফ। উনি আর্মিতে কাজ করতেন তার আগে, এবং 1934-এ যখন উনি জয়েন করলেন, করে গান লেখা শুরু করলেন, তো ওনার প্রথম দিকের কিছু গান, তাতে সেগুলো যখন গ্রামাফোনে বেরিয়েছে তাতে নিচে লেখা ছিল হাবিলদার নজরুল ইসলাম, মানে ওনার সেই ডেজিগনেশনটা তখনও পর্যন্ত ছিল। তো যে সময়টা উনি জয়েন করেছেন, ওনাকে জয়েন করানোর গল্পটাও খুব মানে মজার, কারণ উনি আসতে চাইতেন না, গান লিখছেন, গান তুলিয়ে দিচ্ছেন। সেই সময় কে মল্লিক বলে একজন প্রখ্যাত মানে সিঙ্গার ছিলেন ওখানে, খুব বিখ্যাত গায়ক, তার বহু রেকর্ড সেই সময়, মানে বহু গান হটকেকের মতো বিক্রি হতো। তো কে মল্লিক প্রথম গাইলেন একটি গান, আমরা এখন জানি, প্রচুর শুনেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায় ওটা গেয়ে একদম ফেমাস করে দিয়েছেন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাকে। তো সেটা কে মল্লিকের গানটা খুব ফেমাস হলো। তো সবাই বললো এটা কে লিখেছে রে? তো বললো এর একজন লিখেছেন, তিনি ওই ইয়ের থেকে, আর্মি থেকে করে নিয়ে এসছেন, তিনি গান লেখেন, তিনি গান তুলিয়েও দেন, কিন্তু গ্রামাফোন কোম্পানিতে তিনি আসতে ইন্টারেস্টেড নন। তাকে বলা হলে পরে তিনি বলেন আমার বাড়িতে আসবে ভাই, আমার কাছ থেকে তুলে নেবে। তারপরে ওই সময় হেমবাবু বলে একজন ছিলেন গ্রামাফোন রেকর্ডের ওখানে, কে মল্লিক, আরও 2-4 জন পরবর্তীকালে মানে নজরুল ইসলামের সঙ্গী সাথীর মধ্যে যারা থাকেন, যেমন ওই নিতাই ঘটক ছিলেন, জগৎ ঘটক ছিলেন এরকম, তারপরে চিত্তরায়ের নাম পাচ্ছি, ধীরেন দাস ছিলেন, এরা সবাই মিলে ওই প্র্যাকটিক্যালি নজরুলকে পাকড়াও করেন। কারণ উনি ওই একটা পার্টিকুলার ওই গ্রামাফোন কোম্পানির ওই ট্রেনিং রুমের উল্টো দিকে একটা পানের দোকান ছিল, সেখানে পান খেতে আসতেন। তো সেখানে গিয়ে ওনাকে ধরা হয়, ধরে বলা হয় যে আপনি দয়া করে আসুন, মানে এত ভালো গান লিখছেন আপনি, এরকম অন্তরালে থাকলে পরে কি করে হবে, আমাদের দরকার, আপনি এসে আমাদের একটু সমৃদ্ধ করুন। তারপরে 1934-এ উনি জয়েন করেন, এবং মোটামুটি 1934 থেকে 1939 পর্যন্ত নজরুল ইসলাম গ্রামাফোন কোম্পানিতে কাজ করেছেন। কিন্তু এইখানেই একটা তথ্য পেলাম কালকে আমার এক ভাই কাম বন্ধুর কাছ থেকে, উনি কিন্তু জয়েন করেছিলেন অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার। উনি গান লিখতেন, মানে সুর করার এখতিয়ার ওনার ছিল না, কিন্তু কিছু গানে অবশ্যই উনি সুর করে দিতেন। আর আপনারা অনেকেই আছেন এখানে যারা মানে নজরুলের ব্যাপারে আমার থেকে হয়তো সত্যিই বেশি জানেন, অনেকেই বেশি জানেন। তো আর কিছু গান উনি দিয়ে দিতেন সবাইকে, বলতেন যে এইটা আমি এরকম ফ্রেমিংটা করেছি, এরপরে যে শ্যুটটা করতে হবে সেটা তোমরা করে নাও। তো এটা হয়তো জানেন যে নজরুলের বহু গান আছে যে গানগুলো কমল দাশগুপ্তর সুর দেয়া, এবং কমলবাবুর সঙ্গে ওনার একটা খুব লম্বা একটা অ্যাসোসিয়েশন ছিল ওই 1939 সাল পর্যন্ত। আর কমল দাশগুপ্তর একটা স্পেশালিটি ছিল, সেটা তখনকার সিঙ্গাররা বলেছেন যে এই বিশেষ করে দুজনের রেফারেন্স দিচ্ছি, একজন আঙুরবালা, ইন্দুবালা। আমার সৌভাগ্য হয়েছে, আমি তখন খুব ছোট, আমি রানাঘাটে আঙুরবালার গান শুনেছি, তখন ওনার অনেক বয়স, কিন্তু কি কণ্ঠ, কি অসাধারণ। ওরা বলতেন যে কমল দাশগুপ্ত নাকি সুরগুলো এত সুন্দর করে তোলাতেন, ওনাকে সবাইকে তোলাতেন, উনি একটা স্পেশাল নোটেশনের স্টাইল রপ্ত করেছিলেন, সেটাতে সবার তুলতে সুবিধা হতো। তো আমি আজকে শুরুই করছি কমল দাশগুপ্ত সুর দেয়া নজরুল ইসলামের একটি গান দিয়ে। এটা মূলত রাগ হচ্ছে ইমন কল্যাণের উপর আধারিত, মনে পড়ে আজ সেখন জন্মে, একটু বাজাচ্ছি, চেষ্টা করছি। আবারও বললাম এটা আমার ফিল্ড নয়, আমি একটু পড়াশুনো করে প্রিপেয়ার্ড হয়ে এসেছি। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না,
আমার বাড়ি চাকদাতে, আমার মা শ্রীমতী রেখা চট্টোপাধ্যায় এখনও গান গাইছেন, ওনার প্রায় 82 বছর বয়স। আমি কিন্তু ছোটোবেলায় মূলত রবীন্দ্রসঙ্গীত কম, নজরুল গীতিটাই বেশি শুনেছি। পরে একটু বলছি সেই গল্পে, একটা গান একটু বাজিয়ে। নমস্কার। বলিনি আরও একটি স্ট্যান্ডা আছে, আমি ছোট ছোট করে করছি যাতে একটু বেশি কভার করতে পারি। আমি এসছি আজকে, আমাকে শিবশঙ্কর ধরে নিয়ে এসছে গানের পেছনের গল্পগুলো শোনার জন্য, তো সেই গল্পই বলি। আরও
গল্প গল্প তো থাকেই সব কিছুর পেছনে। যেমন একটা গান আমি আজকে বেছেছিও, রাগাশ্রয়ী গানগুলোই বেছেছি মূলত। যেমন যদিও বৃষ্টি হচ্ছে না, তাও জয় জয়ন্তীর ওপর আধারিত একটি গান আছে, মেঘমেদুর ভরসায় কোথা তুমি। তো ওই যে বললাম, আমার বাড়ি চাকদায়, আমার মা শ্রীমতী রেখা চট্টোপাধ্যায়, কয়েকজনের নাম একটু করি তাতে বুঝতে পারবেন তাদের অবদান কি। মা যার কাছে শিখতেন তিনি হচ্ছেন পণ্ডিত শিবকুমার চট্টোপাধ্যায়, গুলিন্দা নামে পরিচিত ছিলেন। হয়তো অনেকে শুনেছেন, ওনার নাম শুনেছেন। আমি ওনাকে দেখেছি, ওনার কোলে বসে গান শুনেছি, আবার সামনে বসেও গান শুনেছি, মানে এত ছোটোবেলার থেকে। তো গুলিন্দা একজন কমপ্লিট সঙ্গীতজ্ঞ ছিলেন। সেই সময় না ওরা ওই দোতলার ডাক্তার, পাঁচতলার ডাক্তার, স্পেশালাইজেশন ওরকম করে করতেন না, সমস্ত সাবজেক্ট জানতেন। গুলিন্দাকে আমি খেয়াল গাইতে শুনেছি, ধ্রুপদ গাইতে শুনেছি, ঠুমরি গাইতে শুনেছি, বেনারস স্টাইলের ঠুমরি, বেনারসি অঙ্গের ঠুমরি একদম নিখুঁত স্টাইলে গাইতেন উনি। পাঞ্জাবি টপ্পা গাইতেন। তারপরে ধরুন এই দিকে যে বাংলা গানের যে বাংলা টপ্পা, বাংলা খেয়াল, বাংলা টপ খেয়াল, যেগুলো আমার ছোটোবেলার থেকে আমি শুনে শুনে বড় হয়েছি। তারপরে এই নজরুল গীতি, তখন ছোটোবেলায় যখন শুনেছি তখন আমি কিন্তু জানতামই না যেগুলো নজরুলের গান। আমরা ওইগুলো মা যেরম করে গাইতেন কিংবা গুলিন্দা যেরম করে গাইতেন, রাগ প্রধান আঙ্গিকে গাইতেন গানগুলোকে একটুখানি। আর রানাঘাটে আরেকজন সঙ্গীতগুণীও ছিলেন, তিনি হচ্ছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শ্রী সরোজ কুমার দত্ত, সরোজ দত্ত, আমাদের রেডিওর এ গ্রেড শিল্পী, দীর্ঘদিন প্রোগ্রাম করেছেন। ওই যে তরুণদা বাজিয়েছে সরোজদার সঙ্গে, অসাধারণ সুন্দর গাইতেন। আমরা এনাকে সবাই মামা বলতাম, আমি এদেরকে। সরোজদার গান আমি অনেক বেশি বয়সে শুনেছি, সরোজ মানে শুনে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে কী করে লোকটি গাইতে পারে। আর চাকদা এই রানাঘাটে একটা সময় খুব রেগুলার বেসিসে যাওয়া আসা করতেন কাজী সব্যসাচী। আমার নিজেরই একটি ছবি আছে, এইটুকু পুঁটকে আমি এই এদের মতো ছোট্ট, মার হাত ধরে দাঁড়িয়ে আছি, পেছনে সব্যসাচী দাঁড়িয়ে আছেন। আর আরেকজনের কথা বলি, গুলিন্দার বোন ছিলেন অঞ্জলি মুখোপাধ্যায়। তো ফলে ওদের, হ্যাঁ নিজের বোন একেবারেই, ফলে ওদের বাড়িতে ওই সাংগীতিক পরিমণ্ডল। এবং তার মধ্যে আমি এর রেফারেন্স পেলাম না, হতেই পারে যে নজরুলের সঙ্গে, নজরুল ইসলামের সঙ্গে গুলিন্দার দেখাই হয়েছিল, কারণ গুলিন্দা দীর্ঘদিন রেডিওতে প্রোগ্রাম করেছেন। তো মার কণ্ঠে আমি এই গানগুলো শুনতাম, এই মেঘমেদুর ভরসায় মার কাছে শুনেছি। এই গানটার একটা ছোট্ট গল্প আছে, যে গানটা তৈরি হয় মূলত দীপালি নাগের জন্য, শ্রীমতী দীপালি নাগ, না সেতারি নয়, দীপালি নাগ গানের যিনি, গানের দীপালি নাগ। এটা ওই রেফারেন্স পাচ্ছি 1939 সাল, দীপালি নাগের 17 বছর বয়স। উনি তখন ফৈয়াজ খাঁ সাহেবের তালিম নিচ্ছেন। কোনো একটা অনুষ্ঠানে উনি, ও ডিএল রায়ের ছেলে দিলীপ কুমার রায়ের বাড়িতে একটা জলসা হয়েছিল, তাতে দীপালি নাগ গান গেয়েছিলেন। তখন ওই গ্রামাফোন রেকর্ডেরই ওখানকার কোনো একজন হেমবাবু, এর রেফারেন্স আমি অনেক জায়গায় পাই, তিনি ওনার গান শুনে, তখন গ্রামাফোন কোম্পানি ওরকম লোকজনকে ধরে ধরে নিয়ে গিয়ে রেকর্ড করাতো, বলতে চলো তোমার রেকর্ড করব। তো রেকর্ড করবে, গান কোথায় নিয়ে গিয়ে সোজা নজরুল ইসলামের সামনে বসিয়ে দিয়েছেন। তো উনি বললেন, মানে যা হয় ওই রকম একটা বিশাল ব্যক্তিত্ব, ওনার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপর কী গান আপনি করে দেবেন, কি আমি করব, আমি তো কিছুই জানি না। নজরুল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে কার কাছে শেখো, তো বলেছেন ওস্তাদ ফৈয়াজ খাঁর কাছে। এখন কি রাগ তালিম হচ্ছে, তো উনি বলেছিলেন জয় জয়ন্তী। বলুন ঠিক আছে, আমি জয় জয়ন্তীর ওপর একটা গান লিখে দিচ্ছি। লিখে দিলেন, তৈরি হয়ে গেল মেঘমেদুর জলসায়, বড় সায় কোথা তুমি। আমি একটুখানি বাজাচ্ছি ওটা, তিনটা ছোট ছোট করে। আমার সঙ্গে যন্ত্রে সহযোগিতা করছে আমার ছাত্র দেবাশিস সরকার। আমার দুটি ছাত্র আমার সঙ্গে এসছে, আরেকজন ছবি তুলছে, ওর নাম সমীরণ। এরা বাজাচ্ছে, চেষ্টা করছে।
দেবাশিসের একটি গল্প না বললেই নয়। এবারে রবীন্দ্রভারতীর থেকে গ্র্যাজুয়েশনে মানে বিএতে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আর এরও একটু গল্প আছে সমীরণের, ও খুব গুণী ছেলে। ও এবারে ন্যাশনাল স্কলারশিপ, বড়দের যেটা, সেই বড়দের স্কলারশিপটা পেয়েছে কিছুদিন আগে। ও বিশ্বভারতীর থেকে পড়াশুনো করছে। ও আপাতত ছবি তুলছে। শুধু এক মিনিট, এই সুবাদে আমি বলে দিই যে আঙ্গিকে প্রোগ্রামটা করছেন সুদীপদা। সুদীপদা ক্লাসিক্যাল মিউজিক রেডিওতে একটা অনুষ্ঠান হয়, গানের ভেলা, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান এসছেন। কৌশিক মূলত শাস্ত্রীয় সঙ্গীত আমি বলবো সেটা। কৌশিকদাও এসছেন। কৌশিকদা মঙ্গলবার দিন, আমি অনেকগুলোই শুনি, কৌশিকদাও এসছেন। সুদীপদা যেটা করে, মাসে একদিন ক্লাসিক্যাল মিউজিকের গানের ভেলা হয়, প্রচুর তথ্য পাওয়া যায়। সেটা ঠিক সেই অঙ্গিকেই এই অনুষ্ঠানটাও করছে। ঠিক আছে, মানে না অত কপি পেস্ট। হ্যাঁ, অত সময় নেব না, অনেক শিল্পী বসে আছেন। হ্যাঁ, আর একটা কথা যেটা বলা ওই সম্বর্ধনা যেন ভুলে গেছে, ওরা দুজনেই যারা বসে আছে, যারা মানে দেবাশিসের কথা শুনেছেন, তরুণদা আমার দাদাই, তরুণদা আকাশবাণীর স্টাফ ছিল, রিটায়ার করে গেছে, আর সুদীপদা এখনো স্টাফ আছে। তরুণ রায়, শ্রী তরুণ রায়, ঠিক আছে, তবলাই হয় তো, তবলার আমার প্রাক্তন সহকর্মী, অনেক বছর বাদে আমরা একসঙ্গে বসে বাজাচ্ছি দুজন। তরুণদা বাজালে তাকাতে হয় না। আর তরুণদা আমাদের এখানকারই ছেলে, চুচুড়ি। ঠিক আছে, হ্যাঁ।
নমস্কার, ধন্যবাদ। আমি যেরকম শুনেছি সেরকম করে বাজাচ্ছি, মানে এই গানগুলো তখন কিন্তু এইরকম আঙ্গিকেই গাওয়া হতো। এবং এ ব্যাপারটা বারে বারেই হয়েছে। নজরুল ইসলামের গানের কিন্তু বেশ কিছু গান আছে যার দুটো তিনটে সুরের ভার্সান পাওয়া যায়। বিভিন্ন বিভিন্ন গুণীজন বিভিন্ন সময় সুর দিয়েছেন, গেয়েছেন, এবং সেগুলো নজরুল শুনেছেন এবং অ্যাপ্রুভ করেছেন। উনি যে আপত্তি করতেন সেটা নয়, বলতেন বাহ ওই সুরটাও ভালো, এই সুরটাও ভালো। কালকেই পড়তে গিয়ে দেখছিলাম রামকুমার চট্টোপাধ্যায়ের একটা লেখা, তাতে রয়েছে যে ওই রামবাবুর খুব যাওয়া আসা ছিল। উনি তখন তবলা বাজাতেন সেই সময়টা, রামবাবু গান শুরু করেননি তখনও, 45-এর কম বয়স। উনি খুব যাওয়া আসা করতেন দুজনের বাড়ি, ওই আঙুরবালা আর ইন্দুবালা দেবী এদের বাড়িতে। তো বলছেন আমি একদিন গেছি আঙুরবালার বাড়িতে, নিচে দাঁড়িয়ে আছে আঙুরদির ওখানে, ওপরে দেখছি নজরুল ইসলাম আর উনি বসে কথাবার্তা হচ্ছে, শেখাচ্ছেন। তো নজরুল একটি গান তুলিয়ে দিলেন, আমার গানের কথাটা এখন মনে পড়ছে না, আমি নোট করিনি। তো একটু তুলিয়ে দিলেন 4টে লাইন। তো আঙুরবালা বললেন না দাদা, এই সেকেন্ড লাইনটা না, এইটা আমার ভালো লাগছে না, এইটাকে আমি যদি এরকম করে গাই। তা উনি শুনে বললেন বাহ এটা তো ভালোই গিয়েছে, ঠিক আছে তুমি এরকম করেই গাও। নজরুল ইসলাম নিজে খুব লিবারাল ছিলেন। আরও একটা স্পেশালিটি বলে দিয়ে, উনি আমার এই সাবজেক্টটি বাজাতেন। অনেকেই ছবি দেখেছেন হয়তো, নজরুল ইসলাম বাঁশি বাজাতে পারতেন কিন্তু আর বাঁশি। প্রথম অবস্থায় ওনাকে যারা দেখেছে তারা বলেছিল, ওই তখন আর্মির থেকে সবে এসছেন, বড় বড় চুল, এত বড় গোঁফ, এরকম বিশাল, এবং চেহারাটিও খুব ভালো ছিল। পরবর্তীকালে একদম ক্লিন শেভড হয়ে, এবং শেষ বয়সে তো একদম ওনার একটা বিশাল একটা ট্রান্সফরমেশন হয়। আর কি গান বলি, যেমন একটা গান ওই যে একটু আগে বাচ্চাটি গাইলো, এখানে নাচলো, ওই কতগুলো ফোক আঙ্গিকের গান আছে না, রাঙামাটির পথে গো, তারপরে ধরুন ওই চুরির তালে নুরির মালা রিনি ঝিনি বাজে এলো, তারপরে কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে, এরকম কতগুলো গান আছে লোকসঙ্গীত আঙ্গিকের। আমি বাজাবো না আজকে, আমি সোর্সটা বলে দিচ্ছি। এটা আমি পেলাম সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের একটি লেখার থেকে পেয়েছি, যে সিদ্ধেশ্বর বাবু একটা সময় আসানসোলের মহুদা কয়লা খনির ওই অঞ্চলটাতে উনি গান সংগ্রহের জন্য ঘোরাঘুরি করছিলেন। তো এরা সবাই কিন্তু ওই গ্রামাফোন কোম্পানির সঙ্গে যুক্ত সেই সময় অ্যাক্টিভভাবে। তো উনি ওখান থেকে কিছু গান রেকর্ডিং করে নিয়ে আসেন সেই সময় রেকর্ডারে, এনে গ্রামাফোন কোম্পানির লোকজনদের শোনান যে দেখো তো এই গানগুলো খুব সুন্দর, এটা কি আমরা সোলো কিংবা কোরাস হিসেবে শোনাতে পারি এই গানগুলোকে। তো যা হয় গ্রামাফোন কোম্পানির লোকজন সেটাতে পাত্তা দেয় না, বলে যে না 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 এই গান চলবে না, এসব সাঁওতালি গান ফান এসব হবে না। তারপরে উনি দুঃখিত মুখচুন করে বসে আছেন, নজরুল ইসলামকে বললেন, উনি বললেন তুই দুঃখ পাস না, দাঁড়া তো দুঃখ মোচন আমি করে দিচ্ছি। ওই সুর থেকে এক্সট্র্যাক্ট করে নিয়েই কিন্তু এই গানগুলো রচনা করা হয়েছিল। এবং মানে যেটা বলেন যারা ওকে দেখেছে, যে নজরুল ইসলাম বিদ্যুৎ গতিতে গান লিখতেন, মানে ওনার একটা গান লিখতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগতো না। একটু একটা কাম অ্যান্ড কুল কোয়াইট ঘর, বলতেন দরজা বন্ধ করে দিয়ে বস আমি গান কমপ্লিট করে দিচ্ছি, সুন্দর গান লিখে দিতেন। সব গান যে অ্যাপ্রুভড হতো তা নয়, সে গল্প আমি পাচ্ছি ওখানে। একটা গান উনি 3 বার লিখেছেন, ওই হেমবাবুকে দেখেছেন, হেমবাবু বলছেন না চলবেন না, কারণ সেই সময়টা বলতেও খারাপ লাগে, মানে ওই সময়টা ওনার খুব একটু মানে অর্থনৈতিক অসুবিধা, অর্থকষ্ট চলছিল। তো যখন একটু পয়সা কড়ির টানাটানি হতো, কীরকম লাগে না শুনলে পরে, ওই রকম রেঞ্জের একটা শিল্পী, যখন পয়সা কড়ির একটু টানাটানি হতো তখন উনি বলতেন না আচ্ছা ঠিক আছে চলো, ওই চালাদের বলতেন যে চল গিয়ে দেখি না, ওখানে একটা গান লিখে দিলে ওরা আমাকে কিছু পয়সা দেবে। রামবাবু লিখেছেন এই কথাটা, রামকুমার চট্টোপাধ্যায়। তো বললেন একটা গান উনি 3 বার লিখলেন, উনি হেমবাবু 3 বারই ওটাকে নাকচ করে দিলেন। উনি তাতে নজরুল ইসলাম বিন্দুমাত্র মানে ইয়েও হলেন না, মানে রাগও করলেন না, কিচ্ছু করলেন না, বললেন ঠিক আছে পছন্দ হয়নি। আর আবার দুটো গানের গল্প বলি, এই দুটো গান হচ্ছে খুবই কমন। একটা হচ্ছে ছায়ানটের ওপর রচিত শূন্য এ বুকে পাখি মোর, আরেকটি হচ্ছে যাহা কিছু মম। এটা কাফি আর পিলুর একটা সংমিশ্রণ, সবাই শুনেছেন এই গানগুলো। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী প্রথম এই গান দুটি রেকর্ড করেন। জ্ঞানবাবুর খুব ইচ্ছে ছিল, উনি HMV-তে অ্যাপ্রোচ করেছিলেন এই জন্যে যে আমি দুটো রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই। একটা হচ্ছে যদি এ আমারও হৃদয়ে দুয়ারও, আর সেকেন্ডটি হচ্ছে অল্প লইয়া থাকি। তো ওরা অ্যাপ্রুভ করলো না এই গান দুটো, বললো যে না আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত চলবে না, ওটা আমরা শুনবো না। আবার সেই দুঃখিত লোক চলে এলেন নজরুল ইসলামের কাছে,
নজরুল যুক্ষমোচন করে দিলেন। এবং মানে যারা আপনারা জানেন নিশ্চয়ই, মানে রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, ওই দুটোও শুনেছেন, এই গানগুলো স্ক্যান করে দেখবেন। আমি কয়েকদিন ধরে একটু বাজাচ্ছি তো, মানে হুবহু একদম মানে রবীন্দ্রসঙ্গীতে যেরকম স্থায়ী অন্তরা এবং সঞ্চারী আছে, সুর একদম অবিকল রেখে শুধু কথাগুলো এবং রূপটাকে পরিবর্তন করে উনি এই গান দুটো রচনা করেছিলেন। শূন্য এ বুকেটা একটুখানি শোনাই, ছায়ানটের উপর একটান। আমি এই যে আগের যে গানটা বাজালাম, মানে জয়জয়ন্তী এবং ছায়ানটের মধ্যে তফাৎটা কত কম না। একটু একটু সুরটা দুলিয়ে কোমল গান্ধারটা লাগিয়ে দিলে জয়জয়ন্তী হয়ে যায় ওইদিকে। এইখানে রাগটা মিক্স করে একটু কেদার ঢুকিয়েছে।
আমি পরশুদিন শুনতে গিয়ে শুনছিলাম, আমরা দুজনেই শুনছিলাম, এখানে আমার স্ত্রী মধুমিতাও আছেন, উনিও গান করেন। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী গেয়েছেন ওই তুই না এলে ওরে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। আপনারা শুনে দেখবেন ওখানে ওনার গলাটা একটা জায়গায় ক্র্যাক করে যায় ইমোশনে, এত সুন্দর করে। ওরা তো গানের মধ্যে ঢুকে যেতেন তো একদম, ফলে গানের যে ড্রামাটা ওটা এত সুন্দর বেরিয়ে এসছে, মানে সেটা বলার মতো নয়। আর কি, আর কতক্ষণ, কটা বাজে? এই আরে না, 5টা বাজে, এখনো কৌশিকদা আছেন তো। খিচুড়ি খাইয়ে বাড়ি পাঠাবে একেবারে। আচ্ছা, আর বলি কি বলবো, আর একটু তথ্য দিই যে শিখেছেন তো সবাই। দেখুন, গুরুর কাছে না শিখলে তো ভালো করে শাস্ত্রীয় সঙ্গীতটা শেখা যায় না। যে নজরুল ইসলাম যে এই গানগুলো রচনা করতেন, এই রাগের ওপরে যে করতেন, আমি তো বাজাচ্ছিলাম, আমি কিন্তু নজরুল গীতি বাজাচ্ছি, এই ফিলিংসটা আমার আসছেই না। আমি কিন্তু পুরো ছায়ানটি বাজালাম এতক্ষণ ধরে বসে বসে, একদম বন্দিশ পুরো, তাই না? তুইও তো তাই শুনলি, সেটাই বলছি। তো কার কাছে শিখেছেন সেটা বলি। ওস্তাদ দবির খাঁর কাছে শিখেছেন, ওস্তাদ জামিরুদ্দিন খাঁ। জামিরুদ্দিন খাঁর কাছে কিন্তু আমাদের রামকুমার চট্টোপাধ্যায়, আঙুরবালা, ইন্দুবালা এরা অনেকে তালিম নিয়েছেন। এবং ওই যে বললাম যে নজরুল ইসলামের যারা মানে সহযোগী ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আবার ওস্তাদ জামিরুদ্দিন খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছেন। জামিরুদ্দিন খাঁ সাহেবও কিন্তু HMB-তে কাজ করতেন, ওনার এমপ্লয়ি ছিলেন। কিন্তু এই একটা জায়গাতে আবার, মানে অন্য প্রসঙ্গে চলে যাই, এই একটা জায়গাতে ওনার সঙ্গে আবার এই আমার গুরুর গুরু যিনি মানে পণ্ডিত পান্নালাল ঘোষ, ওনার খুব মিল। জামিরুদ্দিন খাঁ সাহেবকে উনি বেশি দিন পাননি, মাত্র 1.5 বছর মতো পেয়েছিলেন। তারপরে ওনার হঠাৎ করে উনি মারা যান, জামিরুদ্দিন খাঁ সাহেব। এবং তারপরে মঞ্জু সাহেব বলে একজনের কাছে শিখেছেন, মস্তান গামা, কলকাতাতে এই নামে একজন ছিলেন। এনার কাছে উনি শুধু শিখেননি, আমার গুরুর গুরু যিনি পণ্ডিত গৌর গোস্বামী মস্তান গামার কাছে তালিম নিয়েছেন। আমি একদম অথেন্টিক রেফারেন্স পেয়েছি। আর মুর্শিদাবাদের একজন সঙ্গীত গুণী ছিলেন, ওনার নাম ছিল কাদের বক্স। হ্যাঁ, এই কাদের বক্সের কাছে নজরুল ইসলামও শিখেছেন এবং গুলিন্দাও শিখেছেন, রামকুমার চট্টোপাধ্যায়। ওইখানেই আমি একটা মোটামুটি লিঙ্ক টানতে চাই। এটা আমি মাকে আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু উনি বলতে পারলেন না। কিন্তু হতেই পারে যে নজরুল ইসলামের সঙ্গে আমাদের শিবকুমার চট্টোপাধ্যায় ওনাদের দেখা সাক্ষাৎও হতো, হতো সমস্ত। কারণ রামবাবু তো বারে বারে বলছেনই যে রেডিওতে যে সময় উনি কাজ করতেন, এবং উনি ওই 39-এ ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই আমাদের কোম্পানি মানে অল ইন্ডিয়া রেডিওতে এসে নজরুল ইসলাম জয়েন করেন কলকাতাতে, এবং সেখানে উনি দীর্ঘদিন মানে কাজ করেছেন, বহু গান রচনা করেছেন। আচ্ছা, একটা গান বাজাই। এটাও আমি একটা একদম অন্য গান ভেবে বাজাবো, কিন্তু আপনারা শুনবেন কোন গানটি? আপনারা শুনবেন নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। এইগুলো উনি যে করতেন, এই গানগুলো উনি, এই গানটা বিশেষত, এইটা একদম উনি উত্তরবঙ্গে যে ভাওয়াইয়া আছে একদম টিপিক্যাল চটকা, ওই ভাওয়াইয়ার ফ্লেভারটা নিয়ে করেছেন। আমি পরে যখন গানটা বাজাতে গেলাম, শুনতে গেলাম, আমি আমার কর্মসূত্রে 16.5 বছর মতো উত্তরবঙ্গে ছিলাম। 14 বছর আমি শিলিগুড়ি অল ইন্ডিয়া রেডিও স্টাফ হিসেবে কাজ করেছি। ওখানকার যতজন ফোকের শিল্পী ছিলেন সবার সঙ্গে বাজিয়েছি আমি কয়েক শো গান শুনেছি, জানিও মোটামুটি, মানে একটু কথা দিয়ে দিলে গেয়ে দিতে পারবো। তো এই গানটা একটু বাজে, একটু হালকাতে আসি, তুমি একটু রিদম দিয়ে শুরু করো। অনেক খুব ভারী হয়ে যাচ্ছে ব্যাপারটা, একটু হালকা করি। না বাজাও না, সবার ভালো লাগবে। আমি বাজাতে গিয়ে দেখলাম এটা পুরো মানে ভাওয়াইয়া গানটাই বাজাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে, আমি তো কথা সবকটা জানিও না। এরকম থাকবে। আবারও আমি শিবশঙ্করকে ধন্যবাদ দেব যে ও এই কাজটা আমার ঘাড়ে চাপিয়ে না দিলে আমার এতটা জানা হতো না। আমি গত 15 দিনে যা পড়াশুনো করেছি নজরুল ইসলামের মতো, আমি নিজেই ঋদ্ধ হয়েছি, নিজেই সমৃদ্ধ হলাম।
একদম ভাওয়াইয়া, পুরো মানে ভাওয়াইয়ার যে ফ্লেভারটা, ভাওয়াইয়ার যে চলন সব নিয়ে বানিয়েছিলেন উনি। আর একটা গান শুনিয়ে শেষ করব। ভালো, অনেক শিল্পী আছেন অনেকে। ওই যে বললাম যে গানগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সানে গাওয়া হতো, তো সেই সময়টাতে আমি যে সময় বলছি আমি রেফারেন্স পেলাম যে গুলিন্দাও 1934 নাগাদ উনি তখন কলেজে ভর্তি হন, ফুল ফ্লেজেড গান গাইছেন, তো গাইতেনও। এই গানটিও আমি অনেক পরে জেনেছি যে এই গানটা নজরুলগীতি। আমরা বরাবর এটাকে আগমনী হিসেবেই জানতাম, সেটা হচ্ছে বর্ষা গেল আশ্বিন এলো। আচ্ছা, কালকে আমার এক বন্ধুকে আমি ফোন করেছিলাম, ভাই বলি, ওর নাম সোমনাথ চ্যাটার্জি, ও রামকুমার বাবুর স্টুডেন্ট। আমি এই গানটি শুনেছি, আমার মাকে গাইতে শুনেছি, এবং আমরাও গেয়েছি, বরস গেল আশ্বিন এলো। এবং এই গানটি কিন্তু রেকর্ড যখন হয় প্রথমবার, সেটা বরস গেল আশ্বিন এলো বলেই রেকর্ড হয়েছিল। এখন এইটা কিন্তু খুব রহস্যাবৃত যে উনি কি আদৌ বরস গেল আশ্বিন এলো লিখেছিলেন না বর্ষা গেল আশ্বিন এলো, কিন্তু বরস গেলটাই শুনতে ভালো লাগে। তো এই গানটা দিয়ে আমি শেষ করছি। এটা আগমনী, এটা মূলত মানে আগমনী গানের যে 3টে পর্যায় থাকে, আবাহন, স্থিতি, বিসর্জন, তো তার মধ্যে আবাহন পর্যায়ে এই গানটা গাওয়া হয়। উমা আসছে না, মা মেনকা বলছেন যে বরস গেল আশ্বিন এলো, উমা এলো কই, আমি শূন্য ঘরে কেমন করে পরাণ ধরে রই। এটা দিয়ে শেষ করছি। এটাতে একটু ঝিঝিটের একটু ছোঁয়া পাওয়া যায়। সরে মাপাদানি দা মাগারে সা, বরস গেল আশ্বিন এলো, ও মা এলো কই, বরস গেল আশ্বিন এলো, ও মা এলো কই, আমি শূন্য ঘরে কেমন করে, শূন্য ঘরে কেমন করে পরাণ ধরে রই, বরস গেল আশ্বিন এলো, ও মা এলো কই।
শাশুড়ি ননদুমার আদর করার নাই, নাই নাই শাশুড়ি ননদুমার আদর করার নাই। ওরে মায়াবাদের কালী সেজে, মায়া আমাদের কালী সেজে বেড়ান ঘুরে তাই। শেষ করছি।